নিশ্চয় নির্ধারণ করেছেন যে আমরা জনসেবায় থাকব। একটি পরিবার, সেটা রাজনীতির মাধ্যমে হোক অথবা অন্য কোনো শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কোনো না কোনো সেবার মাধ্যমেই আমরা আমাদের মানুষের মাঝে থাকব শত শত বছর ধরে। তাই বোধহয় আমার বোন নানাবিধ মৌলিক কাজগুলো তিনি করে গেছেন, ইনফ্রাস্ট্রাকচারাল কাজ তিনি করে গেছেন। তিনি শুধু একজন ধরেই শুধু তাদের হৃদয়ে ঢোকেননি, তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশে এমন করে গেছেন যেটা 1000 বছর যদি এই পৃথিবী থেকে, তাহলে চট্টগ্রাম বাংলাদেশে সেই কাজগুলো রয়ে যাবে 1000 বছর। শিক্ষা প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ হয় না, খুবই রেয়ার। এই ব্রিজ কখনো ধ্বংস হবে না ইনশাআল্লাহ। শিক্ষা বোর্ড কখনো থেমে যাবে না। ভেটেরিনারি ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, এই কলেজ, ওই পূর্ব বাকুলিয়া থেকে শুরু করে চট্টগ্রামে এই মসজিদ, ওই মন্দির, কোনো কিছু থামবে না ইনশাআল্লাহ, তাই না? সেজন্য আমরা যাই করি একটি উদ্দেশ্য, আমাদের নবীকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। সেটার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার পানাহ চাই, তার সান্নিধ্য চাই। যদি একটি বিষয় আমরা মনে ধারণ করতে পারি, তাহলে বাদ বাকি সকল ঝামেলার সমাধান আমাদের কাছে আছে। কিন্তু আমরা ভুলে যাই সেটা, আমরা সেটা ভুলে যাই। যাই হোক, এটি একটি অংশ ছিল। আরেকটি অংশ শুধু আমি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বলবো, প্রত্যেকটা মানুষের বিভিন্ন পর্যায়ে একটা জব থাকে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ রাজনীতি করে। তোমরা একটা জিনিস ভুলে যেও না, তোমাদের একটা চাকরি আছে, সেটা তোমাদের বাবা মা দিয়েছে, এবং সেই চাকরিটা হলো পড়াশোনায় ভালো করা। যতক্ষণ পড়াশোনায় লেগে আছো ততক্ষণ অন্য বিষয় নিয়ে এত চিন্তা করবে না, ভালো করে পড়বে। আর তোমাদেরকে আমি প্রমিস করছি, এই বাকলিয়া শহীদ এনএলএম যে কলেজকে, এই একমাত্র একটি কলেজ যে প্রিভিলেজটা পাবে, তোমাদের থেকে বেস্ট স্টুডেন্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পড়তে আসলে আমি তার দায়িত্ব নেব। কিন্তু বেস্ট হতে হবে। তোমরা ফেল টু হবে আর ইস্ট ডেল্টায় গিয়ে ফ্রিতে পড়তে চাইবে অথবা পড়তে চাইবে, সেটা হবে? তাহলে আরেকটা ভালো ছাত্রছাত্রী সে কিন্তু ডিপ্রাইভড হবে। তোমার ওই আসনটা, তুমি তো আরেকজনের ভালো ছাত্রীর বা ছাত্রের আসনটা, তার ফিনান্সিয়াল সাপোর্টটা তুমি নিয়ে নিচ্ছ। পড়াশোনা করতে হবে, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তাহলে সব মাপ। বাংলাদেশের সবচেয়ে বড় ধ্বংস, সবচেয়ে বড় অ্যাটাক, সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে পড়াশোনা নিয়ে গত 17 বছর। তোমরা ইন্টারমিডিয়েট পাস করে ফেলো, কিন্তু একটা ভালো বাংলায় চিঠি লিখতে পারছো না। আমরা পাচ্ছি না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ব্যর্থ করেছি। ইংরেজিতে তো দূরের কথা, যেগুলো আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়াচ্ছি, সেটা তোমাদেরই সুযোগ। এত বড় লাইব্রেরি আছে তোমাদের কাছে। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কি জানো? অক্সফোর্ড অথবা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অথবা হার্ভার্ডের লাইব্রেরি নয়। এখন আর সবচেয়ে বড় লাইব্রেরি তাদের কাছে নেই। এখন লাইব্রেরি আমাদের সবার হাতে, এখানে। অথচ এটাকে কিভাবে ব্যবহার করছো তোমরা নিজে বুঝবে, আমিও জানি না। যদি বুঝতে পারো, তোমরা এক একজন ডক্টর শাহাদাত হোসেন হতে পারবে। তোমরা এক একজন আমার মতো অক্সফোর্ডেও যেতে হবে না, লন্ডন স্কুলেও যেতে হবে না। না পড়েও, এই পুঁথিগত বিদ্যা, এই সার্টিফিকেট না নিয়েও তোমরা এক একজনই হয়ে যেতে পারবে মহাবোদ্ধা, আমি মনে করি। অতএব নিজেদের সাথে ধোঁকা দেবে না। সামনের যুগ কঠিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স কাবু করে ফেলবে এই পৃথিবীকে। কিন্তু তখন একটা বিষয় আমাদের রয়ে যাবে, আমরা যেটাতে পারদর্শী, কোনোদিন কম্পিউটার ওটাকে নকল করতে পারবে না। সেটার নাম জানো? এমপ্যাথি, সহমর্মিতা। সমমর্মিতা নয়, ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ এই মানুষটি আমার সাথে কথা বলতে আসছে, উনি খুব কষ্টে আছে, তো ওনাকে আমি সিম্প্যাথি দেব নাকি আমি বোঝার চেষ্টা করব কেন এই কাজটি করেছেন, কেন কষ্ট পাচ্ছেন, এর পেছনের গল্পটা কি? যদি গল্পটা জানতে পারি তাহলে আমি সমাধানে চলে যাব। এই জায়গাটা কম্পিউটার বুঝতে পারবে না। আর ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করতে হলে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে, একটা সুন্দর মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
প্রধান অতিথি, আপনাদের, আমার, সবচেয়ে বড় কথা আমার বাবার এত ভালোবাসা, এত স্নেহের, আল্লাহ যাকে এই ভালোবাসা এবং স্নেহ এবং দোয়ার কারণে এমন একটি স্থান দিয়েছেন চট্টগ্রামে, যে স্থানটির কারণে তিনি আরো বেশি সম্মান, আরো বেশি ভালোবাসা পাবার কাজগুলো করতে পারছেন। সে প্রধান অতিথি জননেতা ডাক্তার শাহাদাত হোসেন যখন কথাগুলো বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে তিনি তো শুনলেন না, এর আগে এই মঞ্চে উপবিষ্ট যারা যারা আছেন, আমার মুরব্বিয়ান অবশ্যই, সাথে ইসরায়েল ইউনিভার্সিটির উপাচার্য, মহানগরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য, বাকলিয়ার নেতা, সিনিয়র নেতৃবৃন্দ, আমার ধারণা চট্টগ্রাম ৯ এবং ১০-এর বিভিন্ন ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী এবং গভর্নিং বডির এই যে সদস্যরা, যারা কেউ কেউ হয়তো ১০-১২ বছর, আবার কেউ কেউ সেই ৩৫ বছর ধরে এখানে আছেন, ৩০-৩৫ বছর ধরে, যার যে দুজনের নাম আমার নিতে খুব ইচ্ছে হচ্ছে, সৈয়দ সাহেব এবং জাকির সাহেব, আমার কৃতজ্ঞতা তাদেরকে জানাতেই হবে। তো তারা এবং আমার প্রাক্তন উপাচার্য ইসরায়েলটার সর্বজন শ্রদ্ধেয় এবং এই আসরের সবচেয়ে মুরব্বী, এবং আমি জানি না এই অডিয়েন্সে যারা বসে আছে তারা কতটাই তারা সৌভাগ্যবান যে তারা তাকে শুনতে পেয়েছে, আজকে তাদের মাঝে পেয়েছে। আমি জানি না এই প্রফেসর সেকান্দার খানকে পাবার যে মাহাত্ম্য, সেটা এই অডিয়েন্স বুঝতে পেরেছে কিনা আমি জানি না। সে মানুষটি সহ বাকলিয়ার আমারই শ্রদ্ধেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য আমার শমসু চাচা, শামসুল আলম চাচা সহ যারাই এখানে আছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, আমি সেখানে অলরেডি আবেগ আপ্লুত ছিলাম। একটা নদীতে আমরা যেন নৌকো নিয়ে বিচরণ করছিলাম, আর ডাক্তার শাহাদাত হোসেন এসে আমাদেরকে সাগরে নিয়ে গেলেন। এরপরে বক্তব্য দেয়া আমি কি সন্তান হিসেবে দেব, নাকি আমি আমার জায়গা, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষার জায়গা থেকে দেব, আব্দুল্লাহ নোমানের ছাত্র হিসেবে দেব, চট্টগ্রামের একজন তরুণ নাগরিক দূর থেকে নোমান সাহেবকে দেখেছে, সেরকম একজন মানুষ হিসেবে দেব, একজন স্ত্রীর পুত্র অর্থাৎ আমার মায়ের ছেলে কিভাবে তার বাবা মার সম্পর্ক দেখেছি, সেই মানুষটা হিসেবে দেব, কিভাবে দেব ভাবছিলাম। তো আমার মনে হয় যাই চেষ্টা করি, সন্তানের জায়গাটাকে তো কোনোভাবে বাদ দেবার কোনো সুযোগ নাই, আর বাদ দেবার কোনো প্রশ্ন আসে না। বোধহয় জীবনের আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করে দিয়েছেন কোনো একটি বিশেষ কারণে। কেন আমাকে আমার এই বাবা মার ঘরেই জন্ম নিতে হলো? আমি তো অন্য ঘরেও জন্মাতে পারতাম, যে কোনো ঘরেই জন্মাতে পারতাম। কেন শুধু আব্দুল্লাহ নোমান এবং প্রফেসর তাসমিন আরা বেগমের ঘরে জন্মালাম? কেন আহমেদ কবির চৌধুরীর নাতি হলাম? কেন আব্দুল লতিফ মাস্টারের গ্রেট গ্র্যান্ড চাইল্ড হলাম? অর্থাৎ পোতা, আমি জানি না পতি আমরা কি বলি, তো গ্রেট গ্র্যান্ড চাইল্ড হলাম। এগুলোর পেছনে আমার মনে হয় যে রেশনাল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধানে চলে যাব, এই জায়গাটা কম্পিউটার বুঝতে পারবে না। আর ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করতে হলে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে, একটা সুন্দর মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আর বেশি বাড়াবো না, আমরা আসলে অনেকক্ষণ ধরে এখানে আছি বলে মনে হয়, আমার মার কাছে অন্তত সেটা মনে হয়েছিল, এবং তিনি বলেছেন। এখানে যারা আমাদের সম্মানিত শিক্ষয়িত্রীরা আছেন আমাদের, আমি তাদের সাথে অনেকবারই আলোচনা করেছি, মা অবাক হয়ে গেছেন, কি বলছো বিশ্ববিদ্যালয়, আমি তো বুঝতে পারছি না তোমার এই কনসেপ্ট। এই সকল কিছুর মাঝে কোথায় আব্দুল্লাহ নোমান? আব্দুল্লাহ নোমান আমাকে 91-তে মন্ত্রী হবার প্রথম দিন আমাকে গাড়ি করে স্কুলে নিয়ে যাচ্ছে, সেন্ট জোসেফ স্কুল ঢাকায়। তো বললেন, তুমি কোন গাড়ি নিয়ে যাচ্ছ জানো? তুমি আমি মন্ত্রী হবার কারণে যে গাড়িটা পেয়েছি পরিবারের জন্য, সেই গাড়ি নিয়ে যাচ্ছ। কালকেই আমার মন্ত্রিত্ব নাও থাকতে পারে। আমার মাথায় কিভাবে ঢোকালো বিষয়টা বোঝেন। এমপিত্ব থাকতেও পারে 5 বছর, তো মন্ত্রিত্ব থাকার এমন কোনো গ্যারান্টি নাই। অতএব অভ্যস্ত হবে না, মানসিকভাবে অভ্যস্ত হবে না। মন্ত্রীর গাড়ি করে অথবা মন্ত্রীর পরিবারের গাড়ি করে স্কুলে যাচ্ছ, অর্থাৎ আমাকে বুঝিয়ে দিলেন তুমি মন্ত্রীপুত্র, এই বিষয়টি ভুলে যাও। তো সেটার একটা ফলশ্রুতিতে কি হলো বলি। 96 সনে যখন আমরা মিন্টু রোড থেকে এই গভর্নমেন্ট ডিসলভ হয়ে গেল ক্যাবিনেট, আমরা চলে গেলাম একটা ছোট্ট বাসায়, 1350 স্কোয়ার ফিটের পান্থনীলের বাসায়, পান্থপথে, কলা বাগান। সেখানে সবচেয়ে ছোট রুমটা আমার, এবং আম্মা আমাকে 40 টাকা দিয়ে বলতেন যে তোমার আসার যাওয়ার ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিলাম, মাঝখানে কোথাও যাবা না, খাবা না, বাসায় ফেরত আসবা। তো এখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তো একটু ইচ্ছা হবেই, এটা তো আর ডিনাই করবার সুযোগ নাই। তোমরা তো আমাদের চেয়ে আরো অনেক বেশি করো, সেই বিষয়ে একটু বলবো শেষ করবার আগে। তো আমি 4 টাকার টেম্পো নিয়ে রাসেল স্কোয়ার থেকে ঢাকা কলেজ যেতাম, 4 টাকার টেম্পো দিয়ে আবার রাসেল স্কোয়ারে এসে আমি বাদ বাকি 32 টাকা সেভ করতাম। ওই 32 টাকা ছিল আমার অন্যান্য বিভিন্ন কাজের খোরাক, পাথেও। তো আব্দুল্লাহ নোমান চট্টগ্রামে তো বহু কিছু করেছেন, অনেক কিছু করেছেন। ছেলে মেয়েকে শুধু বলতেন, মা আমাদেরকে বোঝাতেও দিতেন না তিনি মন্ত্রী হিসেবে কি কি করছেন। অনেক গল্প শোনা যায়, এটা ওটা, কোনদিন ঘরে কোনো মানুষের বদনাম করে নাই, কোনো মানুষের বদনাম করে নাই। এই একটা জিনিস আমি অনেক সময় সমাজে একটা বৈপরীত্য দেখতে পাই। আমরা কিন্তু সুযোগ পেলেই লেগ পুলিং করি, এটা আমাদের কর্মে করি, আমাদের জবে করি, ব্যবসায় করি, রাজনীতিতে করি, সেখানেও হয়। কিন্তু আমার বাবাকে সেটা দেখি নাই করতে। সেখান থেকে কি পেলাম? আমি ভাবলাম রাজনীতিতে সৎ, কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির কথা, কেউ বলতে পারবে না কোনো অসৎ আচরণের কথা, এগুলোই তো আলাপ হলো। কেউ কোনো কিছুই যখন খারাপ বলতে পারে না, তাহলে মানুষটা কি মানুষ? আমি খুব সংক্ষেপে আমি চেষ্টা করবো, আর কয়েক মিনিটের মধ্যে, আমি অনেক কষ্ট হচ্ছে তাই আমি চেষ্টা করব একেবারে, কেননা আমার সাথে আপনাদের দেখা হতেই থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন দেখা হয়। উনি আমার ধারণা একেবারে অগোচরে চুপি সারে একজনকে ফলো করতেন। কে হতে পারে বলেন তো? অবশ্যই তিনি মৌলানা ভাষাটিকে ফলো করতেন, অবশ্যই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দ্য গ্রেটেস্ট স্টেটসম্যান, তাকে অবশ্যই মনে ধারণ করে চলতেন। অবশ্যই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের জননেতা জনাব তারেক রহমানকে তিনি নেতা মেনে তার কাজগুলো তিনি করেছেন, তাদের কারণেই তিনি সফল মন্ত্রী, সফল এমপি। কিন্তু একজন ব্যক্তি হিসেবে যদি উৎকর্ষতার সর্বোচ্চ জায়গায় চলে যেতে হয়, একজন মুসলিম হিসেবে, না, এর বেশি আর কিভাবে বোঝাবো আপনাদের আমি জানি না, এর বেশি আমার কোনো বলবার কিছু নাই। তাই আপনারা আমার সাথে যেভাবে আছেন, যে দোয়া আমি পাচ্ছি, এই দোয়া যেন আমি
আমার শক্তিতে রূপান্তরিত করে চট্টগ্রামের জন্য কোন পদ পদবি এমপিত্ব এটা সেটা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, যেন আমি কাজ করে যেতে পারি। সেজন্য আপনাদের এই দোয়াটা আরো বেশি বেশি করে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।